আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আরেকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার পড়ব। তো এটা হচ্ছে মূলত আল জাজিরা। এখান থেকে আমরা সিলেক্ট করছি। সুতরাং হচ্ছে আপনারা যা ক্লাসে আছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা একসাথে খুব দারুণ সুন্দর একটা ক্লাস করব। তো দেখেন এই হেডলাইনে কি বলছেন। হেডলাইনটা হচ্ছে এমন, ট্রাম্প ওয়ান্স টেহরান residents to evacuate immediately but can they, এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো এই হেডলাইনের ভিতরে আমাদের আসলে কি আছে, জাস্ট এই হেডলাইনটার মধ্যে আমরা মানে হেডলাইনটার মধ্যে এক্স্যাক্টলি কি আছে আমাদের শেখার মতো। প্রথমে এটা একটু শিখে নিই। সেটা হচ্ছে দেখেন ট্রাম্পের প্রোনাউন্সিয়েশনটা ট্রাম্প এমনই হবে। আর এখানে আছে কি, আমরা দেখেন এটাকে আপনার কি উচ্চারণ করবেন, জয়ন্ত বলেন তো। জয়ন্ত, ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নস, এটার আসলে উচ্চারণ কি হবে বলেন। ওয়ার্মস। এখানে আমি শুরুতে বলে দিচ্ছি আপনাদের, এখানে এই আর উচ্চারণটা হবে না। আর উচ্চারণটা যদি না হয়, কেন হবে না, আর এর পরে একটা কনসোনেন্ট আছে, আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারণগুলো সাধারণত কি হয় না। তাহলে ট্রাম্প ওয়ান্স, এখানে ট্রাম্প ওয়ার্নস, মানে রয়ের উচ্চারণটা হবে না এখানে, এটা মিসিং। তাহলে কি হবে, ট্রাম্প ওয়ান্স টেহরান রেসিডেন্স। এখানে একটা মজার কথা বলি, এখানে কিন্তু টির উচ্চারণটা হবে না। এখানে যদি টির উচ্চারণটা না হয় তাহলে কেমন হয় দেখেন, রেসিডেন্স, এটা কিন্তু রেসিডেন্টস, মানে টির উচ্চারণটা করবো না আমরা এখানে। তো টির উচ্চারণটা না করলে কি হবে, রেসিডেন্স। তাহলে এই পর্যন্ত আমাদের কি দাঁড়ায় দেখেন, ট্রাম্প ওয়ান্স টেহরান রেসিডেন্স, এই পর্যন্ত দাঁড়ায় আমার এইটুকু। এখানে হচ্ছে এই যে ওয়ান্স, এটা হচ্ছে ভার্ব, ট্রাম্প এটা সাবজেক্ট, তারপরে টেহরান রেসিডেন্স এটা হচ্ছে আমাদের কি বলো অবজেক্ট। তো এখানে রেসিডেন্স হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট, আর টেহরান অবজেক্ট, টেহরান রেসিডেন্স মানে টেহরানের রেসিডেন্স। তো এটাকে আমরা বাংলায় বলি কি, তেহরান বলি, তাই না। এটা ডিফারেন্ট কেস, ইংলিশকে ইংলিশের মতো করে পড়তে হবে। ইন্টারন্যাশনাল যে যারা নিউজ রিডার আছে, নিউজ রিপোর্টার আছে, ওনারা দেখবেন টেহরানই বলতেছে, ঠিক আছে। তো আমরা যেহেতু একটা কি বলা যায় একদম ওয়ার্ল্ড ক্লাসিক স্ট্যান্ডার্ডের একটা ইংলিশ পড়তেছি, আমাদের উচ্চারণগুলো আমরা ওভাবে একটু করে নিজেদেরকে রিপ্লেস করে নিব তাদের মতো করে। আচ্ছা, এরপরে একটা ইনফিনিটিভ ইউজ করছে যে টু এভাকুয়েট ইমিডিয়েটলি। মূলত এই যে আজকে আর্টিকেলটা পড়াচ্ছে এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে ইভাকুয়েট। এই যে ভোকাবটা আছে এটা আমাকে ফ্যাসিনেটস করছে, এটা রিয়েলি আমাকে মানে ফ্যাসিনেটস করছে এই জন্য, কারণ এই ভোকাবটা হচ্ছে আপনার যখন ওই ইউক্রেন এবং রাশিয়ার যে ওয়ার চলতেছিল তখনও ইভাকুয়েট এই ওয়ারটা খুব পপুলার ছিল। তারপর হচ্ছে আপনার এই ফিলিস্তিন এবং হচ্ছে আপনার ইসরায়েলের যে যুদ্ধ অনগোয়িং অবস্থায় আছে, এখানেও একটা সময় হচ্ছে ইভাকুয়েট এই ওয়ারটা খুব পপুলার ছিল। এরপরে এখন যে হচ্ছে মানে ইরানের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধ বেঁধে গেল, এখানে ট্রাম্প সরাসরি কিন্তু ইভাকুয়েট ওয়ার্ডটা ইউজ করে ফেলছে। তো আমি আমার বিগত একটা ক্লাসে 9 মিনিটের একটা ক্লাস আমি একটা কথা বলেছিলাম যে দুনিয়াতে সিনোনিম বলতে কোনো কথা নাই, প্রত্যেকটা ওয়ার্ডেরই স্পেসিফিক ইউজ আছে, এইগুলোকে বলে কলোকেশনস। তাহলে এই কলোকেশনসগুলো আপনাদের ডেভেলপ করবে কিভাবে, এই কলোকেশনসগুলো ডেভেলপ করার একটাই উপায় যে আপনাকে বেশি বেশি বিদেশি নিউজ পেপার, বিদেশি রাইটারদের লেখা, তারপর আপনি যদি এখন একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েই থাকেন, আপনাদের ম্যাক্সিমাম এখানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাইট। তো আপনাদের যে বইগুলো পড়তে হবে এই বইগুলো কিন্তু দেখা যায় 95% অফ দ্য কেসেস দ্য বুকস ইউ আর গোয়িং টু রিড উইল বি রিটেন বাই দ্য ফরেন প্রফেসর অ্যান্ড টু বি পার্টিকুলার বাই ফরেন রাইটার্স। তো ফরেন রাইটার্সরা যখন লিখবেন তারা তো হচ্ছে যেন তেন ইংলিশে লিখবেন না, তারা অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশে লিখবে। তো আপনাদের আসলে এই জন্য হচ্ছে ফরেন ইংলিশের সাথে নিজেদের একটু ফ্যামিলিয়ার করে নেওয়াটা উচিত। আচ্ছা, তো এরপর এখানে কি আছে, বাট ক্যান দেই, কিন্তু তারা কি পারবে। তো আচ্ছা, এভাকুয়েট এই শব্দটার অর্থ কি আপনাদের মধ্যে এখানে যারা আছেন কেউ কি জানেন? জানি ভাইয়া, ত্যাগ করা। কি ইভাকুয়েট অর্থ কি? ত্যাগ করা, গুড। হ্যাঁ, ইভাকুয়েট শব্দের একাধিক অর্থ আছে, তবে ইভাকুয়েট শব্দের অর্থ হচ্ছে আপনার খালি করা, ত্যাগ করা, খালি করা। তো ত্যাগ করা না, এটা হচ্ছে আপনার খালি করা অর্থে বেশি হয়, যে ইভাকুয়েট ইমিডিয়েটলি, দ্রুত ত্যাগ করতে বলছে অথবা দ্রুত খালি করতে বলছে। আচ্ছা, তো এইটা কে বলছে, ট্রাম্প ওয়ান্স মানে ট্রাম্প সতর্ক করে টেহরান রেসিডেন্স, ট্রাম্প
তেহরানের রেসিডেন্টসদের সতর্ক করে কি করতে সতর্ক করে টু ইভাকুয়েট ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে ওই জায়গা খালি করতে সতর্ক করে। তো তেহরান রেসিডেন্স এটার মধ্যে বলা আছে যে তেহরানের রেসিডেন্টসদের হচ্ছে খালি করতে বলে। তার মানে তেহরান নামক যে জায়গাটা আছে ইরানের রাজধানী, ওই তেহরানে যারা বসবাস করে ওই বসবাসকারীদের ওই জায়গাটাকে ইমিডিয়েটলি খালি করতে বলছে বা ওই জায়গাটা ত্যাগ করতে বলছে। এখন খালি করে অর্থ নিতে পারেন, ত্যাগ করে অর্থ নিতে পারেন, কিন্তু ইভাকুয়েট শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ, মানে কোনো কিছু খালি করা। হ্যাঁ, ওটা হচ্ছে ভ্যাকান্ট করা, মানে ওটাকে মানে শূন্য অবস্থায় নিয়ে যাও, ওখানে কেউ থাকতে পারবে না। এরপর কি বলছে, বাট ক্যান দেই, কিন্তু তারা কি পারবে। এরপর হচ্ছে আমাদের হেডলাইন শেষ। আচ্ছা, হেডলাইনের পরে এখানে কি লেখা আছে, তেহরান। তো এই যে দেখেন, এই যে তেহরানের পরে আপনার ইন্টারন্যাশনাল নিউজগুলো পড়ে আপনি কেন ভালো বুঝেন না, তো যে কারণে ভালো বুঝেন না ওই জায়গাগুলো আমি হিট করার চেষ্টা করব, যাতে করে আপনি পড়ে ভালো বুঝতে পারেন এবং ইংরেজি পড়ার প্রতি আপনার একটা প্যাশন ক্রিয়েট হয়। আচ্ছা, এই যে এখানে কথা বলছে দেখেন তো, হোম টু 10 মিলিয়ন পিপল। তার আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি বা বাংলাদেশি যারা ইংলিশ লিখি, তারা আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে অনেকটা এরকম যে তেহরান এরপর এখানে কি লিখে জানেন, ওয়ার অ্যারাউন্ড 10 মিলিয়ন পিপল লিভ। আমরা এরকম একটা ইংলিশ লিখতাম, কিন্তু তারা কিন্তু এখানে ওইরকম লিখেনি, এখানে চমৎকার একটা অ্যাপোজিটিভ দিচ্ছে। এগুলোকে অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভ সম্পর্কে যদি খুব ভালো ধারণা থাকে তাহলে ফাইন, আর যদি কমপ্লিট অ্যান্ড প্রেসাইজ কোনো আইডিয়া না থাকে আপনারা আমাকে বলতে পারেন। আমার চমৎকার ক্লাস আছে অ্যাপোজিটিভের উপর, ওই ক্লাস আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো তেহরান কি, তেহরানের হচ্ছে একটা অ্যাপোজিটিভ কি দিছে, হোম টু 10 মিলিয়ন পিপল, প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। দুঃখিত, 10 লক্ষ না, 10 মিলিয়ন। তো 1 মিলিয়ন সমান 10 লাখ, 1 মিলিয়ন সমান কত, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তো 10 মিলিয়ন সমান কত, 1 crore, মানে 1 কোটি মানুষের বসবাস তেহরান শহরটা। আচ্ছা, এখন দেখেন এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু আমাদের তেহরান, আর এইখানে যে এইটুকু দিছে ওই তেহরানকে মডিফাই করার জন্য বা তেহরান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছে, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলি ইংলিশের গ্রামারের ভাষায়, রাইট। তাহলে তেহরান সাফার্স, তেহরান কি করে, সাফার্স করে, তেহরান কি করে, সাফাস করে। আচ্ছা, একটা মজার কথা বলি, এখানে কিন্তু আরও উচ্চারণ হবে না, আর এর পরে যখনই কনসোনেন্ট আসবে আরটা সাইলেন্ট হয়ে যাবে, আরটা স্কিপ করতে হবে, আরটা পড়া যাবে না। তাহলে এটা কি হবে, সাফাস, ফ্রম সিভিয়ার ট্রাফিক কনগেশন, দেখেন ফ্রম সিভিয়ার ট্রাফিক কনগেশন। এখন দেখেন তো তেহরান কি, সিভিয়ার ট্রাফিক কনগেশন মানে হচ্ছে অনেক মানুষের সমাগম, বা বলতে পারেন হচ্ছে আপনার ক্রাউডের একটা সিনোনিম কনগেশন হতে পারে, মানে অনেক মানুষের অবস্থান, এটাকে হচ্ছে আপনার কি বলা যেতে পারে, মানে জমাটবদ্ধ অনেক মানুষ, এরকম কনগেশন মানে হচ্ছে মানে ঈদের নামাজের সময় দেখে না সবাই একসাথে, মানে ওটাকে কি বলে, ওটা হচ্ছে আপনার কি বলে, ঈদের সময় না, ঈদের নামাজে কনগেশন করে, মানে জমায়েত হয়, গুড শব্দটা পেয়েছি, জমায়েত হয়, অনেক মানুষের জমায়েত, ওটাকে কনগেশন বলে। এই যে এই ট্রাফিক শব্দের অর্থ কিন্তু আমরা এই ট্রাফিক শব্দটাকে অনেক সময় আমরা যেটা করি শুধুমাত্র রাস্তার সাথে কল্পনা করি, ট্রাফিক জ্যাম মানে রাস্তায় জ্যাম আছে, তো ট্রাফিক মানে হচ্ছে জ্যাম, আর কনগেশন মানে হচ্ছে অনেক মানুষের জমায়েত। তাহলে তেহরান কিসে ভুগে, তেহরান সাফার্স ফ্রম সিভিয়ার ট্রাফিক কনগেশন, তেহরান হচ্ছে অনেক মানুষের জমায়েতে ভুগে। তো এখানে ভুগে আসলে রোগে ভুগে বিষয়টা এরকম না, এই ভুগে মানে হচ্ছে ঢাকা সিটির মতো, এখানে ঢাকা সিটিকে আপনি রিপ্লেস করতে পারেন যে ঢাকা সাফার্স ফ্রম সিভিয়ার ট্রাফিক কনগেশন, ঢাকা হচ্ছে অনেক মানুষের আবাসস্থল। তো এটা কি একটু সুন্দরভাবে যদি লিখতে চান তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে। তা আপনার লেখার মানটা কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয় না, কারণ একটাই, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো পড়া পড়েন না, ঠিক আছে। আমরা কি বলি, ঢাকা ইজ আ ক্রাউড সিটি, এইখানে বলি আমরা থেমে থাকি, তো আমাদের লেখাগুলো আসলে ওই লেভেলে যাবে কীভাবে, আমরা ওই লেভেলে না পড়লে তো ওই লেভেলে যাবে না। ওকে ফাইন। তারপর এখানে আরেকটা মজার কাজ করছে, খুবই চমৎকার কাজ, এগুলো আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেকিং আ স্পিডি এভাকুয়েশন ইম্পসিবল, মেকিং আ স্পিডি এভাকুয়েশন ইম্পসিবল, এখানে খুবই চমৎকার একটা বিষয় আছে এখানে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখানে দুইটা অ্যাডজেক্টিভ ক্লোজ ভেঙে এই পর্যন্ত একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর ইম্পসিবল এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল, এই দুইটা অ্যাডজেক্টিভ ক্লোজকে ফ্রেজ করছে এখানে। আমি এটা
আজকের এই যে পত্রিকা যে যখন আমরা পত্রিকা তো পড়া শুরু করছি, এটা হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো মেকিং আ স্পিডি ইভাকুয়েশন মানে দ্রুত জায়গাটা খালি করা ইম্পসিবল, অসম্ভব হয়ে গেছে। কেন অসম্ভব হয়েছে? কারণ তেহরান শহরটা কি সাফার্স ফ্রম সিভিয়ার ট্রাফিক কনজেশন। তেহরান শহরটা হচ্ছে অনেক মানুষের জমায়েতের একটা শহর, এই কারণে দ্রুত স্পিডি ইভাকুয়েশন ইম্পসিবল, খুব দ্রুত এই জায়গাটা খালি করা সম্ভব না। আচ্ছা, এটা ছিল আমাদের মূল যে টাইটেল, সেই টাইটেলের একটা সাবটাইটেল বলা যায়। আচ্ছা, তারপর এখানে অনেক কিছু আছে, পুরো একটা টেক্সট আছে। আমরা এই টেক্সটটা কীভাবে পড়বো, কতটুকু পড়বো, এটা আপনাদের সাথে আলাপ করে ইনশাল্লাহ সুন্দর মতো এই আর্টিকেলটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এতক্ষণ তো ছিলাম হচ্ছে আমরা গুগল থেকে পড়তেছিলাম, আমরা এখন সরাসরি আমাদের ওয়ার্ড ফাইলে চলে যাব। সেই ওয়ার্ড ফাইল থেকে আমরা ইনস অ্যান্ড আউটস নিজেদের মতো করে লিখে লিখে ভালো মতো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা পত্রিকা পড়ি দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে আপনার এই ধরেন, মানে এখানে এই যে একটা লাইন পড়ছি আমরা, তেহরান home to 10 million people suffers from severe traffic congestion making a speedy evacuation impossible। এই যে লাইনটা আছে, এই লাইনটা কীভাবে লিখছে, এটা ইনস অ্যান্ড আউটস সব কিছু হচ্ছে ডিটেলে জানা, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছেই যখন আমাদের এই যে একটা লাইনকে অ্যানালাইসিস করার জ্ঞান তৈরি হয়ে যায়, তখন আমরা মাঝে মাঝে এটা করি, একেবারে হচ্ছে শুরু থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত পুরো আর্টিকেলটা আমরা পড়ি, ঠিক আছে। ও আচ্ছা, মজার কথা বলে দিচ্ছি, এই আর্টিকেলটা, এই যে নিউজ আর্টিকেলটা আছে, এটা যে পড়বো আমরা, এখানে তো অনেকগুলো আমাদের অ্যাডভান্স নতুন নতুন ভোকাব আসবে। এই ভোকাবগুলো আমি হচ্ছে নিচে চমৎকারভাবে লিখে দিয়েছি। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এটা সিনোনিম কি, মেন্টাল ইন্টিমিডেশন, স্ট্র্যাটেজিক মাইন্ড গেমস, বা এটা বাংলা অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তো এটা একটা কলোকেশন সেন্টেন্স কী হতে পারে, ইসরায়েলস অ্যাকশন আর সিন অ্যাজ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার aimed at weakening Iranian moral। ইরানিয়ানদের যে নৈতিক একটা স্ট্রেংথের জায়গা আছে, যে হ্যাঁ আমরা হচ্ছে পারবো, এটা ইরানিয়ানদের এই যে মোরাল যে গ্রাউন্ড আছে, এই যে নৈতিক একটা শক্তি, ভিতরে যে একটা অদম্য একটা সাহস আছে, এটাকে ভেঙে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল গেম খেলতে আছে ইসরায়েল, এমন কিছু একটা বলছে আর কি। তো আমার মূল কথা হচ্ছে এই যে এখানে এই পুরো প্যাসেজ থেকে, দুঃখিত, এই পুরো নিউজ আর্টিকেল থেকে আপনি কয়টা অ্যাডভান্স ভোকাব পেতে পারেন, আমরা মোটামুটি সবগুলো ভোকাব এখানে লিখে দিয়েছি। যেমন হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, তারপরে অ্যাফ্লুয়েন্ট ডিস্ট্রিক্ট, তারপরে এখানে আছে আর্জেন্ট ওয়ার্নিং, তারপরে ব্যারেজ অফ অ্যাটাক্স। এই ব্যারেজ অফ অ্যাটাক্স কি? একটানা আক্রমণের ধারা, এটাকে কি বলে? ব্যারেজ অফ অ্যাটাক্স। আপনাকে ইন্টারন্যাশনাল নিউজ পেপার যদি পড়তে হয়, ইন্টারন্যাশনাল মানে ভোকাবও জানতে হবে। এইগুলোর সুবিধা কি? দুইটা সুবিধা। আমার আসলে এই যে ক্লাসগুলো আমি নেই, এই ক্লাসগুলো আসলে দুইটা পারপাসে নেওয়া হয়, দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। যারা হচ্ছে আপনার ফিউচারে 9 গ্রেডে জব করবেন, কারণ আমার স্টুডেন্ট প্যানেলে যারা আছেন তাদের মধ্যে এখনকার যে অবস্থা ইউএনএসএস এর সবাই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইদার ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি। এখন এই ব্যস্ততা মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটি বেস্ট, তবে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বেশ কিছু স্টুডেন্ট আছেন। সুতরাং এরা কি করবে? এরা স্বভাবত 9 গ্রেড কিংবা 10 গ্রেডে জব করবেন। সুতরাং আমার এই ক্লাসের যে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 9 গ্রেডে যারা জব করবেন তাদের জন্য উপযোগী করে তোলা। আরেকটা হচ্ছে যারা অদূর ভবিষ্যতে আইএলটিএস দিবেন তাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো এইভাবে নেওয়া। কারণ এখানে আমরা হাইলি অ্যাডভান্স ভোকাব নিয়ে কাজ করব, হাইলি অ্যাডভান্স ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করি, এবং খুব ভালো মানের ইংলিশ নিয়ে আমরা এখানে কাজ করি। সুতরাং যেন তেন ইংলিশ না, এটা বুঝতেই পারবেন আপনারা। ট্রাফিক কনজেশন, তারপরে স্ট্যান্ড স্টিল ট্রাফিক, এগুলো মানে কি? তারপরে এখানে আছে লিমিটেড এসকেপ রুটস, এগুলো কি? তারপরে আনথিঙ্কেবল সিচুয়েশন, এগুলো অনেক কিছু পারবেন, অনেক কিছু পারবেন না। বলা যায় এই পুরো প্যাসেজ থেকে ওয়ার ডক্ট্রিন মানে কি? যুদ্ধনীতি। যুদ্ধনীতি বলতে কী বোঝায়? সিনোনিমগুলো দেওয়া আছে, একটা কলোকেশন সেন্টেন্সও দেওয়া আছে, এই হচ্ছে কথাবার্তা। এবং একটা সেন্টেন্স পড়ে আপনার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করবেন কিভাবে, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করবেন কিভাবে, ওটাও কিন্তু হচ্ছে আমরা নিচে পদ্ধতিগুলো দেখাই দিছি। যে আমাদের 7 ম্যাজিক টুলস ইউজ করে আপনার হচ্ছে ইংলিশ টু বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারবেন, আবার ইংলিশ টু বাংলাও ট্রান্সলেশন করতে পারবেন। যারা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করছেন তারা হয়তো বিষয়ে একটু ভালো জানেন, যারা করেন নাই তারা হয়তো একটু কম জানেন, তবে হচ্ছে আমাদের সাথে থাকলে আস্তে আস্তে করে এগুলো সবই জানতে পারবেন। এখন আমি আপনাদের কাছে শুরুতে একটা বিষয় জিজ্ঞেস করে নিই যে আজকে আমরা কি করব, এটা আপনাদের চয়েস। যে আমরা একটা লাইন, এই লাইনটা কিভাবে তৈরি হয়েছে এটা ইনস অ্যান্ড আউটস আলোচনা করব, ডিসকাস করব, নাকি পুরো আর্টিকেলটা আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে পড়া শেখাবো?
হে হাসনাত, সুমাইয়া, ক্লাস আছেন? জি ভাইয়া। এই সুমাইয়া, ক্লাস আছেন? জি আছি। আচ্ছা, আপনারা তো আমার কাছে পড়ছেন, তো আপনারা তো জানেন আমি কি হ্যাঁ, কাজ আছি। করি। আমি দুইটা পদ্ধতিতে কাজ করি, হয় একটা লাইনকে চুলসেরা বিশ্লেষণ করি, আর নয়তো পুরো টেক্সট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। এখন আপনারা কি চাচ্ছেন আজকে ক্লাসে আমরা কি করব? একটা লাইনকে ধরে এটার থেকে সবকিছু গুড পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা বুঝতে good. চাই আর কি। It's a best option to me, and I would love to work on analyzing a single sentence, like a forensic medical report. ঠিক আছে, ময়নাতদন্ত করে আমরা হচ্ছে ওইরকম ভাবে করলে। কেন এটা আমি বেশি পছন্দ করি? কারণ দেখেন, এই পুরো প্যাসেজটা আপনি যে পড়ে বুঝবেন, এই পুরো প্যাসেজটা বোঝাটা আপনার জন্য সহজ যদি আপনি এই টাইটেল দুটো ভালো মতো বুঝেন। এর মানে এই টাইটেলে এরা ম্যাক্স লেভেলের গ্রামার ইউজ করে, এবং প্রো ম্যাক্স লেভেলের হচ্ছে আপনার কি বলে গ্রামার এবং অ্যাডভান্স ভোকাব টোকাব, কিংবা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, একদম ম্যাক্স লেভেল স্ট্যান্ডার্ডটা আপনার টাইটেল এবং সাবটাইটেলে থাকে। আর ডিটেল পড়তে গেলে ডিটেল আপনি এমনিতেই ভালো বুঝবেন। আর একটা কথা বলি কি, দেখেন একটা লাইনের ভিতর কি থাকে, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, কনজাংশন থাকে, প্রিপোজিশন থাকে, ইন্টারজেকশন থাকে। তাহলে প্রত্যেকটা বাক্যে কিন্তু একই জিনিস থাকে। তো আপনি একটা বাক্য যদি খুব ভালো মতো বুঝেন, তাহলে বাকি সেন্টেন্সগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। কারণ আমাদের নিচে অ্যাডভান্স ভোকাবগুলো আমরা হাইলাইট করে দিয়ে দিছি, প্রয়োজনে এটার পিডিএফ আমি আপনাকে দিয়ে দিব, তাহলে আপনি নিজের মতো করে পুরোটা পড়তে পারবেন। এটা একটা ভালো অপশন হতে পারে, ঠিক আছে? কারণ এই অপশনটা হলে কী হবে, আপনি চিরতর পড়াটা শিখতে পারবেন। এই পড়া নিয়ে আপনার কখনো মানে কারো দ্বারস্থ হতে হবে না, নিজেই খুব ভালো চমৎকারভাবে পারবেন। তাহলে সবাইকে হাসনাতের কথার সাথে একমত যে আমরা একটা লাইনকে ময়নাতদন্ত করব, নাকি হচ্ছে পুরো টেক্সটটা পড়ব? যারা আছেন সবাই একটু রেসপন্ড করেন যে আমরা কি করবো, হাসনাত যে কথাটা বলছে এবং আমি যেটা পছন্দ করছি এটা করব, নাকি অন্য কিছু করব? স্যার। জি বলেন, দ্রুত বলেন, সময় নেই হাতে। জি জি, ওই হাসান ভাই যেটা বলছে এক লাইনকে বিশ্লেষণ করেন স্যার। জয়ন্ত, আপনি তো জি ভাই, ওরকম ক্লাস করছেন, আপনার কি কোনো অপিনিয়ন আছে শেয়ার করতে পারেন চাইলে। না ভাইয়া, এই ময়নাতদন্তই করেন আপনি। গুড গুড। ময়নাতদন্তের একটা ব্যাপক সুবিধা আছে, আমি এই কথা আমার ক্লাস যারা প্রিভিয়াসলি করছেন তারা জানেন। ভাই, একটা বাক্য যে ভালো লিখতে পারে সে দুনিয়ার সমস্ত ভালো বাক্য লিখতে পারবে। একটা বাক্য যে ভালো পড়তে পারবে সে দুনিয়ার সমস্ত বাক্য ভালো পড়তে পারবে। এই কথা কেন বলি? কারণ প্রত্যেকটা সেন্টেন্সে সেম জিনিসই রিপিট হয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এ টেন্স, ভয়েস, এই অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, এই হাবিজাবি বিষয়গুলো কি বারবার রিপিট হয়। তো আমরা যদি প্রত্যেকটা ক্লাসে একটা করে সেন্টেন্স ধরি, এইভাবে টানা 1 মাস পরে দেখা যাবে আমরা যে কোনো লেভেলের সেন্টেন্স খুব ভালো অ্যানালাইসিস করতে পারবো, এবং আমরা তখন ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো পড়তে গেলে আর হাত পা কাঁপবে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই নাকি? তো আপনারা ইতিপূর্বে জানেন যে হচ্ছে আমরা যখন হচ্ছে করি আর কি, কোনো কিছু ট্রান্সলেট করার ট্রান্সলেট না তো কোনো কিছু যখন আমরা এক্সপ্লেন করি, তখন আমরা 7 ম্যাজিক টুলসে অ্যাপ্লাই করি। এটা আমাদের একটা দারুণ পদ্ধতি। 7 ম্যাজিক টুলসে অ্যাপ্লাই করে আমরা খুব ভালোভাবে কাজগুলো করতে পারি। এটা কি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, তাই না? আচ্ছা গুড। ট্রান্সলেশন আমরা নিচ্ছি না অবশ্য, আমরা করব হচ্ছে অ্যানালাইসিস করব। তো আমার কাছে আজকে যে সেন্টেন্সটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের হেডলাইন না, হেডলাইনের নিচে যেই সেমি হেডলাইনটা দেওয়া আছে কিংবা সাবটাইটেলটা দেওয়া আছে, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো এটা নিয়ে কাজ করতে আমি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আজকে। তো আজকে আমরা এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এটা তো আমরা বুঝাই দিলাম প্রথমে, তাই না? এখানে খুব বেশি কিছু নাই। ট্রাম ওয়ান্স, এখানে যে কাজটা করতে হবে, এই আর উচ্চারণটা করা যাবে না। কেন আর উচ্চারণটা করা যাবে না? এটা কি লিখে দিব? এই আর উচ্চারণটা কেন করা যাবে না, লিখে দিব। এটি এর উচ্চারণটা করা যাবে না, কেন যাবে না লিখে দিব, নাকি বুঝতে পারবেন? জানা আছে, ফাইন, সাথে জানা আছে ভালো। কেউ যদি না জানেন জিজ্ঞেস করেন, আমি রেকর্ডেড ক্লাস আছে দিয়ে দিব না আপনাদের। তাহলে আমরা এই লাইনটা কেমনে পড়বো? আচ্ছা, এই লাইনটা প্রথমে কেমনে পড়বো আপনাদের পড়াও শেখানো দরকার আছে। কারণ হচ্ছে এই যে আপনি 7 ম্যাজিক টুলস দিয়ে যদি না পড়েন, আপনি আসলে ভালো পড়াটাও পড়তে পারবেন না। ভালো পড়া শেখার জন্য হচ্ছে আপনার 7 ম্যাজিক টুলস শিখতে হবে। তো প্রথম লাইনটা আমি অ্যানালাইসিস উপভোগ করবো না, প্রথম লাইনটা হাউ টু রিড,
আটালি কেউ জোরে জোরে পড়তে হয় ওটা শিখাবো। আর পরের লাইনটা আমি মূলত অ্যানালাইসিস করবো, কারণ পরের লাইনটা সুন্দর বেশি, মানে অ্যানালাইসিস ইটস ওথ বিং অ্যানালাইজড, এই লাইনটা আসলে অ্যানালাইসিস করার যোগ্যতা রাখে। লাইনটার ভিতরে বেশ কিছু জিনিসপত্র আছে যেটা আপনার শেখার মতো। ওকে, দেখেন আমরা ইউএনএসএসে যেই কাজটা সবসময় করি যে একটা লাইনকে অ্যানালাইসিস করলে আমরা সব কিছু নেই না, আমরা জাস্ট প্রথমে কিনে ভার্বটা সিলেক্ট করি। এখানে ওয়ান্স এটা হচ্ছে আমাদের ভার্ব, তো ভার্বটা আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লিখলাম ভার্বস, ওয়ান্সটা লিখলাম আমরা, ঠিক আছে, ওয়ান্সটা লিখলাম ওয়ান ওয়ান। দেখেন এটাকে কি পড়বেন আপনারা, ওয়ান, এটাকে কিন্তু কখনোই ওয়ার্নিং ওয়ার্ন আটটা পড়বেন না, আটটা পড়লে আপনার ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা আসলে ইন্টারন্যাশনাল মানের কখন হবে না। তাহলে কী হবে, ওয়ান ওয়ান মানে সতর্ক করা, তো ওয়ান সতর্ক করা। আচ্ছা ফাইন, এটাকে কোয়েশ্চেন্স করবো আমরা হু দিয়ে, হু ওয়ান, কে সতর্ক করে, এটার উত্তর আমরা কি পাই, ট্রাম্প ওয়ান। তাহলে ট্রাম্প কী করে, সতর্ক করে, তো ট্রাম্প আমরা শুরুতে বসাই দিলাম, ট্রাম্পের কালারটা কি আছে, রেড দিয়ে দিলাম, রেড আমরা। আচ্ছা এরপরে কোয়েশ্চেন্স করি আমরা কি দিয়া, হোম দিয়া কোয়েশ্চেন্স করি, তাই না, হোম, যে ওয়ান সতর্ক করে। আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে দেখেন ট্রাম্প ওয়ান, তা এটা আমাদের এই যে ওয়ান যে লিখছি, ওয়ানের নিচে দেখেন নিচে একটা দাগ দেওয়া আছে, কেমন যেন ছোটো ছোটো একটা দাগ উঠছে, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে আমার লেখাটা ভুল আছে। কেন ভুল আছে, কারণ ওয়ান এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তো প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকার কারণে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে আমরা অনেকে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে এই ভার্বের শেষে একটা এস বাই এস হবে। তো ট্রাম্প এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা আমরা এস বাই এস দিব, যখন আমরা এসটা দিলাম ইমিডিয়েটলি কী হলো দেখছেন, এই দাগটা চলে গেছে, তার মানে ব্যাকরণিকভাবে এটা আমাদের ঠিক আছে এখন। তাহলে ট্রাম্প ওয়ান্স, ট্রাম্প সতর্ক করে। আচ্ছা কাকে সতর্ক করে, এবার আমরা কোয়েশ্চেন্স করবো হোম দিয়ে, ট্রাম্প ওয়ান্স, ট্রাম্প সতর্ক করে, কাকে সতর্ক করে, এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি জানেন, এই যে এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কাকে সতর্ক করে, আমাদের হচ্ছে এই রেসিডেন্সকে সতর্ক করে, রাইট। তো রেসিডেন্সটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসি, এই যে ট্রাম্প ওয়ান্স রেসিডেন্স, ট্রাম্প কি করে, রেসিডেন্স মানে বসবাসকারী, ট্রাম্প বসবাসকারীদের সতর্ক করে। এখন এই রেসিডেন্সকে যদি আমরা কোয়েশ্চেন্স করি যে মানে বসবাসকারী, কোথাকার বসবাসকারী, কিসের বসবাসকারী, এই বসবাসকারীরা যদি আমরা কোয়েশ্চেন্স করি তাহলে উত্তর পাবো কি, তেহরান রেসিডেন্স, তেহরানের বসবাসকারী। তো তেহরান ওয়ার্ডটা মূলত হচ্ছে প্রকৃতপক্ষে একটা অ্যাডজেক্টিভ, এটা মডিফাই করছে আপনার হচ্ছে আমাদের রেসিডেন্সকে। কথা ভালো বুঝেন আপনারা, তেহরান কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ কেন অ্যাডজেক্টিভ, কারণ রেসিডেন্স হচ্ছে আমাদের প্রকৃত অবজেক্ট, এই সেন্টেন্সের প্রকৃত অবজেক্টকে রেসিডেন্স, হ্যাঁ, আর হচ্ছে তেহরান এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা মডিফাই করছে আমাদের রেসিডেন্সকে। কারণ একটু আগে আমি বললাম যে হচ্ছে অধিবাসী, কোথাকার অধিবাসী, কিসের অধিবাসী, অধিবাসীর একটা নাউন, হ্যাঁ, তো এই মানে কোথাকার অধিবাসী, কিসের অধিবাসী, এইভাবে কোয়েশ্চেন্স করলে উত্তর আসে কি, তেহরান রেসিডেন্স, তেহরানের অধিবাসী। তাহলে দেখেন এই পর্যন্ত এটুকু হচ্ছে আমাদের একটা সাবজেক্ট গেল, এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কী গেল, আমাদের একটা অবজেক্ট গেল, এবং এটা কী ধরনের অবজেক্ট, এটা হোম দিয়ে কোয়েশ্চেন্স করে যে উত্তরটা পাইছি সে অবজেক্ট, তার মানে এটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, ঠিক আছে। ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে যেটা দিয়ে কোয়েশ্চেন্স করলে উত্তরে মানুষ আসে কোনো না কোনো, সেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, এবং এটা হচ্ছে আমরা হোম দিয়ে কোয়েশ্চেন্সটা করতে হয়। এরপরে আমরা কী দিয়ে কোয়েশ্চেন্স করব, এরপরে কী দিয়ে কোয়েশ্চেন্স করব, সেটা হচ্ছে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন্স করব। আচ্ছা ওয়ান্স সতর্ক করে, কি সতর্ক করে, এই দেখেন সতর্ক করে, কি সতর্ক করে, কি সতর্ক করে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো আনসার কিন্তু আসে না, কি সতর্ক করে, যে অ্যাপ্রোপ্রিয়েট কোনো আনসার আসে না, তাহলে আমরা কোথায় চলে যাবো, এখানে হাউতে চলে যাব, কি সতর্ক, আচ্ছা গেল এটা বাদ, তাহলে হাউ দিয়ে কোয়েশ্চেন্স করি যে হাউ টু ওয়ান্স, কীভাবে সতর্ক করে, সতর্ক করার ধরনটা কী ছিল, প্যাটার্নটা কী ছিল, ওই বিষয়েও কিন্তু এখানে কোনো আলাপ নাই, কীভাবে সতর্ক করে। বাট ওয়াই টু ওয়ান্স, কেন সতর্ক করে, কেন সতর্ক করে তার কিন্তু একটা আনসার আছে, কেন সতর্ক করে, টু এভাকুয়েট, মানে খালি করতে সতর্ক করে, কেন সতর্ক করে বলেন তো, কেন সতর্ক করে বলেন, আপনি আমার কথা শুনেন, টু ইভাকুয়েট,
খালি করতে সতর্ক করে। খালি করতে। আচ্ছা গুড, খালি করতে সতর্ক করে, ঠিক আছে। এখন খালি করতে সতর্ক করে, তো এখন যদি বলি হচ্ছে টু ইভাকুয়েট, দেখেন এখানে খুব দারুণ একটা ব্যাপার স্যাপার আছে। টু ইভাকুয়েট মানে খালি করতে সতর্ক করে। এখন টু ইভাকুয়েট, কারো মাইক্রোফোন অন থাকলে অফ করে দিবেন, হ্যাঁ, ইভাকুয়েট এটা কিন্তু আমাদের একটা ভার্ব, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ভার্ব। কারো মাইক্রোফোন অন আছে অফ করে দিন, কারো মাইক্রোফোন অন আছে অফ করে দিন। গুড। তো ইভাকুয়েট এটা কিন্তু আমাদের একটা ভার্ব ছিল। এখানে টু ইভাকুয়েট মানে খালি করতে, এটা ইনফিনিটিভ হয়ে গেছে, ঠিক আছে। তো ইনফিনিটিভ হলেও আমাদের 7 ম্যাজিক টুলস, এটা যারা ক্লাসগুলো করছেন ধারাবাহিকভাবে আমাদের, তারা শুধুমাত্র জানেন যে 7 ম্যাজিক টুলস আমাদের ফাইনাইট ভার্ব। এখানে ওয়ান্স এটা তো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের উপরও ইউজ করা যায়, আবার নন ফাইনাইট ভার্বের উপরও ইউজ করা যায়, ঠিক আছে। তো এখানে আমরা ইভাকুয়েটকে যদি কোয়েশ্চেন্স করি খালি করতে, কিভাবে খালি করতে, মানে এই যে টু ইভাকুয়েট এটাকে আমরা মূলত এই 7 ম্যাজিক টুলসের প্রত্যেকটা টুলস দিয়ে কোয়েশ্চেন্স করতে পারবো। যে ইভাকুয়েট, হোম টু ইভাকুয়েট, কাকে খালি করতে বলে, এই যে তেহরান রেসিডেন্স, তেহরানের রেসিডেন্সদেরকে খালি করতে বলে। তার মানে এক অর্থে টু ইভাকুয়েটের অবজেক্টই হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এটাকে বলে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট বলে। এটা অনেক ভারী আলোচনা, সময় আসুক, আপনারা একটু ম্যাচিউর হন, আস্তে আস্তে শেখাবো যে আপনার ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট নিয়েই ভালো জ্ঞান রাখেন, বাট নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট এইগুলো দিয়ে প্রকৃতপক্ষে ভারী সেন্টেন্সগুলো লেখা যায়, ঠিক আছে। এরপর যদি আমরা টু ইভাকুয়েটকে কোয়েশ্চেন্স করি যে টু ইভাকুয়েট হোম, কাকে খালি করতে বলে, এর একটা আনসার আছে, এটা অবজেক্ট হতে পারে। তারপরে টু ইভাকুয়েট হোয়াট, কি খালি করতে বলে, এখানে টু এমন একটা আনসার আসতে পারে, টু ইভাকুয়েট দ্য এরিয়া অফ তেহরান, এমন একটা আসতে পারে, বাট এখানে আসে নাই, তো লেট ইট গো। এখন আমরা টু ইভাকুয়েট যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করি, যে টু ইভাকুয়েট, হাউ টু ইভাকুয়েট, কীভাবে, হাউ টু ইভাকুয়েট মানে কীভাবে খালি করতে বলে, এটার উত্তর কি আসে, এটার উত্তর আসে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি, দ্রুত খালি করতে বলে। তা টু ইভাকুয়েট এর একটা ইনফিনিটিভ, তো ইনফিনিটিভকে মডিফাই যে করে সে কে, ইনফিনিটিভ একটা ভার্ব, তো ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে টু ইভাকুয়েট, এটার পরে এই যে আমরা ইমিডিয়েটলি দিলাম, যেটা হচ্ছে টু ইভাকুয়েটকে মডিফাই করছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে কিন্তু এই অ্যাডভার্বটা কিন্তু হচ্ছে আমাদের এই ওয়ান্স নামক ভার্বকে মডিফাই করে নাই, আই রিপিট, এটা মডিফাই করছে কাকে, টু ইভাকুয়েটকে। দেখেন সতর্ক করে, কিভাবে সতর্ক করে, যে হচ্ছে আপনার ভয় দেখায় সতর্ক করে, কিংবা হচ্ছে স্মুথলি সতর্ক করে, এই টাইপের কথাবার্তা যদি থাকতো তাহলে ওয়ান্সকে মডিফাই করতো। ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে সতর্ক করে, তাৎক্ষণিকভাবে কিন্তু সতর্ক করে না, তাৎক্ষণিকভাবে কি করে, ত্যাগ করতে বলে, তাৎক্ষণিকভাবে খালি করতে বলে, তাৎক্ষণিকভাবে কিন্তু হচ্ছে আমাদের সতর্ক করে না। তার মানে তাৎক্ষণিকভাবে এটা কিন্তু হচ্ছে এ ভার্বের সাথে সম্পর্ক না, এই ইমিডিয়েটলির সাথে সম্পর্ক কার, এই যে টু ইভাকুয়েটের। আচ্ছা, টু ইভাকুয়েট ইমিডিয়েটলি, দ্রুত খালি করতে, তাৎক্ষণিকভাবে খালি করতে বলে। আচ্ছা, এখন একটা মজার কথা বলি, সেই মজার কথাটা কি, এইখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু শেষ হয়ে গেছে, একটা বাক্য আমাদের শেষ। তো এই পুরো বাক্যের মধ্যে এই কথাটুকু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটার আগে পরে কি দিছে আমাদের, আগে পরে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিছে, আগে পরে ইনভার্টেড কমা দিছে। তো কোনো কিছু যদি অতীব গুরুত্বপূর্ণ বোঝায় সেক্ষেত্রে আপনি ইনভার্টেড কমাটা দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তাহলে কি বুঝছেন যে এই পুরো লাইনটার মধ্যে জাস্ট এইটুকুতে কেন ইনভার্টেড কমা দিছে। তো আপনাদের পড়িয়ে এটাকে প্র্যাকটিস করানোর মতো সময় হচ্ছে আমার কাছে নাই, তবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার হচ্ছে জাস্ট একবার একটু নিজে পড়িয়ে দেখাই দিতে পারি যে কীভাবে এটা উচ্চারণটা করতে হবে, কীভাবে পড়তে হবে। দ্য ট্রাম্প ওয়ান্স তেহরান রেসিডেন্টস টু ইভাকুয়েট ইমিডিয়েটলি। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় পজ নিচ্ছি, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার সময় ছোটো ছোটো করে পজ নিচ্ছি। ট্রাম্প ওয়ান্স তেহরান রেসিডেন্টস টু ইভাকুয়েট ইমিডিয়েটলি, ঠিক আছে। তো আপনারা পড়াটা ইনশাল্লাহ এইভাবেই পড়বেন। তো 7 ম্যাজিক টুলসে এটা একটা দারুণ এক্সপ্লেনেশন, যেটা দিয়ে আপনি ইংলিশ রিডিংটা কীভাবে ভালোভাবে পড়তে হবে এটা আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন আমরা বলছিলাম মূলত এই লাইনটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করব। তো এই লাইনটাকে আমরা নিব এখন, এবং এই লাইনটাকে আমরা A to Z ইনশাল্লাহ অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে ব্যাকরণের খুব ভালো
ব্যাপার স্যাপার আছে ইনশাল্লাহ, ব্যাকরণিক অনেক কিছু আছে এখানে শেখার মতো, ঠিক আছে। দেখেন Tehran home to 10 million people suffers from severe traffic congestion making a speedy evacuation impossible. এটা হচ্ছে আমাদের লাইন। তো এই লাইনটার মধ্যে আমরা 7 ম্যাজিক টুলস দিয়ে কোনো কিছু এক্সপ্লেন করলে সবসময় যেটা করতে হবে আমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তো ভার্ব যদি আইডেন্টিফাই করি সেক্ষেত্রে দেখেন এখানে এই পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা বলেন। Tehran home to 10 million people suffers from severe traffic congestion making a speedy evacuation impossible. এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা কে বলতে পারবেন? প্রিন্সিপাল ভার্ব কোনটা কে বলতে পারবেন? by suffers. গুড। বাকিরা চুপ কেন? বাকিরা কি পারান না? কি বাকিরা কথা বলেন না কেন? তো সাফার এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, ঠিক আছে। তো এটা আমরা এখানে লিখব প্রথমে সাফাস। এইটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে আমরা লিখব এখানে। তারপর এটাকে ধরে আমরা বাকি অ্যানালাইসিসটা করব, ঠিক আছে। তো সাফার মানে হচ্ছে ভোগে, মানে ভোগে, রোগে ভুগতে পারে, কোনো সমস্যায় ভুগতে পারে বা কোনো ক্রাইসিসে ভুগতে পারে, এটাকে সাফার করা আমরা বাংলাতে বলি যেটা। তো দেখেন এই সাফার্সকে যদি কোয়েশ্চেন্স করি, আচ্ছা এই রাকিব, তো শাকিল, হাসনাত, জয়ন্ত, সময় আসেন ক্লাসে? জি ভাই। ওকে, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ জি ভাইয়া আছি। আমি কিন্তু আপনাদের চেহারাও দেখি না, আপনি আসেন কিনা সেটাও দেখি না, আপনার রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারি যে আপনি আসেন কি আর নাই। দেখেন সাফাস এটা হচ্ছে আমাদের ভার্ব। তো এই ভার্বটাকে আমরা এখন একটা একটা করে কোয়েশ্চেন্স করব, ঠিক আছে। যে ওকে ফাইন, যে সাফাস মানে ভোগে, তাহলে এখানে কোয়েশ্চেন্স করব হু সাফার, কে ভোগে। ফার্স্ট কোয়েশ্চেন, কে ভোগে, এটার উত্তর আসে কি আমাদের তেহরান সাফাস, রাইট। তাহলে আমরা এই তেহরান সাফাস, এটা হচ্ছে আমাদের রেড কালার হবে কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট। তেহরান সাফাস দিয়ে দিলাম আমরা, সাফাস এটাকে হচ্ছে আমরা একটু ব্ল্যাক কালার করে দিই। এখানে সিমিলারলি এর আগের সেন্টেন্সে যে সমস্যাটা হয়েছে এখানেও কি সেম সমস্যা হয়েছে। এই যে তেহরানের পরে সাফাস দিছি, তার নিচে একটা ঝিঝির করে দাগের মতো উঠছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার বাক্যটা ভুল আছে। তো বাক্যটা সঠিক করবো কীভাবে? এই সাফাস এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা এস বাই যোগ করতে হবে। তো আমরা একটা এস যোগ করে দিলাম, তাহলে ক্লিয়ার হয়ে গেল একেবারে। তেহরান সাফাস, তেহরান কি করে ভুগে। তাহলে দেখেন তেহরান সাফাস, তেহরান কি ভুগে। তারপর তেহরান ভুগে, এখন যদি কোয়েশ্চেন্স করি কাকে ভুগে, কোনো উত্তর নাই। কি ভুগে, তারও দেখেন কি ভুগে, সেটারও কিন্তু কোনো আনসার নাই। আপনার কাছে মনে হতে পারে যে রোগে ভুগে, না রোগে ভুগে এটা আসলে কি ভুগে, আর কি ভুগে এটার আনসার কিন্তু রোগে ভুগে এটা হয় না। কিভাবে ভুগে, কিসের জন্যে ভুগে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার রোগে ভুগে, এমন কিছু হতে পারে। তো যাই হোক, এখানে এই দুটো দিয়ে কোয়েশ্চেন্স করে কোনো আনসার আমরা পাচ্ছি না। এখানে আপনারা যারা একেবারে নতুন এই ক্লাসগুলোতে আমার, তারা একটু এই এক্সপ্লেনেশনগুলো একটু কম বুঝবেন। এই জন্য আমাদের হচ্ছে প্রিভিয়াস 2-4টা ক্লাস করে আসা দরকার, ঠিক আছে। আর রেকর্ডেড ক্লাসগুলোতে আপনাদের অনেকে দিয়েছি, ওই যে হাসান তোরা যারা করে আসছে ওরা একটু ভালো বুঝবে, বা যারা একেবারেই নিউ তারা একটু কম বুঝবেন তুলনামূলকভাবে। ওকে ফাইন, দেখেন তাহলে তেহরান সাফাস, তেহরান কি করে ভুগে। আচ্ছা তেহরান ভুগে এটা হচ্ছে বলার আগে আমি আরেকটা এক্সপ্লেনেশন যেতে যাচ্ছি, সেটা হচ্ছে তেহরান সাফাস, তেহরান ভুগে। এখানে তেহরান কি, তেহরান এটা কি, তেহরান কি এটার অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে। তেহরান একটা উদাহরণ হতে পারে এরকম, তেহরান উইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইরান। এটা কিন্তু তেহরানের একটা পরিচয় হতে পারে। তেহরানের অনেক পরিচয় আছে, রাইট, অনেক পরিচয় আছে তেহরানের, অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক কিছু আছে তেহরানের, রাইট। এখন একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা হচ্ছে আমাদের একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ, যে কারণে আগেও একটা কমা দেওয়া আছে, এই পরও কি একটা কমা দেওয়া আছে। জয়ন্ত, এটা যে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা কি মনে আছে?
অ্যাডমিশন দিয়ে আসছেন তো, খুব বেশি দিন হয় নাই, মনে আছে কিনা বলেন? জয়ন্ত, আচ্ছা জয়ন্ত মনে হয় ঘুমাই গেছে। তো দেখেন তেহরান, আচ্ছা তেহরানের পরে এই যে উইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইরান, এই যে এরকম এই সেন্টেন্সটা যদি থাকে তাহলে এখানে এটাকে যদি আমরা ফ্রেজ করি তাহলে কি করব? ফ্রেজ করার প্রথম শর্ত হচ্ছে ক্লোজ মার্কে উঠাই দিব, তারপর বিভার্ব থাকলে সেটা উঠাই দিব। তাহলে সেটাও যদি উঠাই দেয় তারপর আমাদের কি থাকে? জাস্ট এইটুকু থাকে, দ্য ক্যাপিটাল সিটি অফ ইরান, ইরানের রাজধানী শহর, এমন থাকে। এখন এই জিনিসটা যদি এমন না থাকে, একটু ইমাজিন করেন যে হোম টু 10 মিলিয়ন পিপল, এই যে ক্যাপিটাল সিটি অফ ইরান, এটার পরিবর্তে আমরা এটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে এখানে কী হবে দেখেন একটু, which is আচ্ছা দাঁড়ান, দেখেন which is home to 10 মিলিয়ন পিপল, যেটা হচ্ছে 10 মিলিয়ন পিপলের বসবাসের একটা জায়গা। এইটাকে যদি হচ্ছে আমরা ফ্রেজ করি তাহলে কীভাবে করব? একই পদ্ধতি, এই উইচটাকে আমরা উঠাই দিব, তারপর ইজ আছে, এই ইজটাকে আমরা উঠাই দিব, বিভার্ব থাকলে সরাসরি উঠে যায়। তাহলে আমাদের কি রইল কি? তেহরান হোম টু 10 মিলিয়ন পিপল, তেহরান যেটা হচ্ছে 10 মিলিয়ন পিপলের বসবাসকারী একটা জায়গা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। মূল সেন্টেন্সটা কীভাবে তৈরি হয়েছে তার ছোট একটা এক্সপ্লেনেশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মূলত একটা অ্যাপোজিটিভ। এটাকে আমি একটু মার্ক করে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা অ্যাপোজিটিভ। এরকম যে কোনো বাক্য লেখার সময় আপনি যদি এই নাউনের পরে অ্যাপোজিটিভগুলো ভালো ইউজ করতে পারেন, আপনি মনে রাখেন যত ভালো অ্যাপোজিটিভ ইউজ করতে পারবেন আপনার লেখার মান তত ভালো হবে, ঠিক আছে? অ্যাপোজিটিভ ভালো ইউজ করতে পারবেন না, আপনার লেখার মান কোনোদিনই ভালো হবে না। তো অ্যাপোজিটিভ ইউজ করা শিখতে হবে। ওকে ফাইন, দেখেন এরপরে যদি আমরা যেটা আছে সাফাস ভোগে, এরপর কোয়েশ্চেন্স করবো কি দিয়ে, দেখেন এটা কিন্তু আমাদের 7 ম্যাজিক টুলসের অংশ না, এটা জাস্ট একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করছে, কিংবা নাউনের একটা অ্যাপোজিটিভ হিসেবে বসছে, নাউনের আর একটা পরিচয় হিসেবে বসছে এখানে। এরপর আমরা সাফাসকে কোয়েশ্চেন্স করবো কি দিয়া? হাউ দিয়া। সাফাস হাউ টু সাফার, কীভাবে ভোগে? এটার উত্তর কি জানেন? এটার উত্তর হচ্ছে এটা, ফ্রম সিভিয়ার ট্রাফিক কনজেশন, প্রচুর মানুষের জমায়েতের কারণে ভোগে। জমায়েতের কারণ তো হবে না, প্রচুর মানুষের জনাকীর্ণতায় ভোগে। জনাকীর্ণ মানে কি? অনেক মানুষের সমাগম। তাহলে এটা হচ্ছে ওই কথাটা যে প্রচুর মানুষের জনাকীর্ণতায় ভোগে। তো ঢাকা শহরটা কিসে ভোগে? ঢাকা শহরটা কি প্রচুর মানুষের উপস্থিতিতে ভোগে, প্রচুর মানুষের জনাকীর্ণতায় ভোগে। তাহলে এইটুকুর আনসার হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এটুকুর আনসার যদি এটা হয় আমরা এখানে এটুকু লিখে দেব। গুড, তাহলে দেখেন কি হলো, তেহরান হোম টু 10 মিলিয়ন পিপল সাফার্স ফ্রম সিভিয়ার ট্রাফিক কনজেশন, অনেক মানুষের জনাকীর্ণতায় ভুগে। গেল এই পর্যন্ত। এখানে কিন্তু আমার এই পর্যন্ত মূল সেন্টেন্স কিন্তু শেষ, এখানে মূল সেন্টেন্স কিন্তু এই পর্যন্ত শেষ। এখন তাহলে বাকি যে অংশটুকু আছে এটা কিভাবে কি হয়েছে এটা হচ্ছে আমার বুঝতে হবে। আচ্ছা একটু ভালো করে দেখেন, এরপরে কি দেখছে, মেকিং আই স্পিডি ইভাকুয়েশন ইম্পসিবল। এখানে কি হবে দেখেন, উইচ প্রচুর জনাকীর্ণতায় ভোগে না, তাহলে উইচ অথবা এখানে দ্যাটও দিতে পারি আমরা, দ্যাট মেক্স স্পিডি ইভাকুয়েশন এই পর্যন্ত দেখেন। আজকে আপনাদের এটা কিন্তু একটা মেন লাইন, শেখার মতো লাইন, ঠিক আছে? এটা ভালো মনোযোগ দিন। এখানে দেখেন, হুইচ অর দ্যাট মেক্স আ স্পিডি ইভাকুয়েশন,
যে ফ্রম সিভিয়ার ট্রাফিক কনজেশন, অনেক মানুষের জনাকীর্ণতা কি করে, উইচ অর দ্যাট মেক্স আ স্পিডি ইভাকুয়েশন, দ্রুত ইভাকুয়েশন বানায় বা দ্রুত ইভাকুয়েশন করে, এমন অর্থটা এখানে কিন্তু চলে আসছে এখন। আচ্ছা, দ্রুত ইভাকুয়েশন কি করে, এই যেখানে দেওয়া আছে পরবর্তীতে ইম্পসিবল, ইভাকুয়েশন ইম্পসিবল, দ্রুত ইভাকুয়েশনটা অসম্ভব করে তোলে। এটা হচ্ছে আমাদের মূল একটা বাক্য ছিল। এই বাক্যটাকে মূলত ফ্রেজ করছে আপনাদের যে আমি পড়াচ্ছি, এটা আমার অন্যতম একটা উদ্দেশ্য যে আপনারা আসলে ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো কিংবা ভারী ইংলিশ যেগুলো আমরা বলি এগুলো কেন পারেন না, আসলে আপনারা এই কারণে পারেন না যে আপনারা জানেন না কোথায় কোথায় তারা ফ্রেজ করে এবং এটা সেন্টেন্সের রূপটা কেমন, এবং আমি যখন বাক্যগুলো লিখব তখন আমি কি সেন্টেন্স দিয়ে লিখবো না এটা ফ্রেজ করে লিখবো। আপনারা যদি বাক্যটা লিখতেন, আপনারা কি লিখতেন, এইভাবে কিন্তু লিখতেন। আপনি কীভাবে লিখতেন, এইভাবে লিখতেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। যে তেহরান which is home to 10 million people suffers from severe traffic congestion which that makes a speedy evacuation which is impossible। এখানে আবার দিতেন কি একটা which is দিতেন। আপনার লেখার মানটা কেন ভালো হয় না তার কারণ হচ্ছে এইগুলা। এবার দেখেন আমি যদি ফ্রেজ করা শুরু করি তাহলে আমার সেন্টেন্সটা কি খুব সুন্দর হয়ে যাবে। প্রথমে which is এটা কেটে দিলাম, কেটে দিয়ে এইটুকু করে আমরা একটা অ্যাপোজিটিভ বানাই দিছি, তেহরানের গেল একটা। তারপর এখানে which is impossible ছিল, এই which isটা উঠাই দিলাম, শুধু ইম্পসিবল হয়ে গেল। এরপর আছে আমাদের কি which or that, এখানে which or that আছে, এখানে আছে makes। এখন কথা হচ্ছে যখন বিভার্ব থাকে, বিভার্বটাকে আমরা সরাসরি উঠাই দিতে পারি, কিন্তু বিভার্ব না থেকে যদি অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ আর, এই 5টা ভার্ব থাকলে সরাসরি উঠাই দিব। আর এই 5টা ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে আমরা কি করব, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে তো ক্লোজ মার্কার উঠাই দিতে হবে। প্রথম কাজ কি, ক্লোজ মার্কার উঠাই দেওয়া। তাহলে প্রথম কাজ আমি ক্লোজ মার্কার উঠাই দিলাম, তারপরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা নিয়ে আমার একটু থিঙ্ক করতে হবে, দুইটা জিনিস চিন্তা করতে হবে, এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে। এই জন্য আমার পূর্ববর্তী আরেকটা নিয়ে আসলাম একটি আমাদের সাবজেক্টগুলো। হ্যাঁ, তো উইচ দ্যাট সাবজেক্টে কি আছে না আছে এটা দেখে কিন্তু কখনোই বোঝা যায় না এই বাক্যটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। একটা বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ ওটা বোঝা যায় কি ভার্ব দেখে। প্যাসিভ হলে সারা জীবন, ভার্ব হবে কি বি প্লাস ভি থ্রি, মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, তারপরে প্রিন্সিপাল ভার্বে ভি থ্রি থাকবে, যে কোনো একটা বিভার্ব থাকবে, অ্যাম ইজ আর ওয়াজ আর বি, এই 4-5টা বিভার্বের যে কোনো একটা বিভার্ব থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বে সারা জীবন থাকবে কি ভি থ্রি, মানে মেইড থাকতো। তো এইখানে যে ঘটনাটা ঘটছে এখানে আছে মেক্স, রাইট। এটা পূর্ব অ্যাম ইজ আর ওয়াজ আর বিভার্ব নাই, এবং এটাও নিজেও হচ্ছে আপনার ভার্বে ভি থ্রি না। তার মানে এই সেন্টেন্সটা, মানে এখানে যেই ক্লোজটা আছে এই ক্লোজটা কোনো অংশেই হচ্ছে আমাদের বা কোনোভাবেই প্যাসিভ স্ট্রাকচারে নাই, প্যাসিভ ভয়েস না। তাহলে আমাদের কাজ কি, প্যাসিভ ভয়েস যদি না হয় তাহলে চিন্তাবাদ, প্যাসিভ ভয়েস না হলে চিন্তাবাদ, আমরা ক্লোজ মার্কেট উঠাই দিব প্রথমে। যদি প্যাসিভ ভয়েস না হয় তাহলে আইএনজি যোগ করে দিব। আর যদি প্যাসিভ ভয়েস হতো, যদি এটা প্যাসিভ ভয়েস হতো মানে কেমন হতে পারতো, যে which is made এমন যদি থাকতো, which is made, তাহলে আমরা কি করতাম, এই ক্লোজ মার্কেট উঠাই দিতাম, বিভার্ব উঠাই দিতাম, তাহলে মেড থাকতো, মেড আ স্পিডি ইভাকুয়েশন ইম্পসিবল এমন থাকতো। কিন্তু কথা হচ্ছে ভাই এটা প্যাসিভ স্ট্রাকচারে ছিল না, এটা ছিল অ্যাক্টিভ স্ট্রাকচারে। এই জন্য আমরা ভার্বের সাথে কি যোগ করছি, আইএনজি যোগ করছি। আইএনজি যোগ করার পর কি হয়েছে, মেকিং আ স্পিডি ইভাকুয়েশন ইম্পসিবল, যে আপনার দ্রুত খালি করাটা অসম্ভব করে তুলছে। দ্রুত খালি করা অসম্ভব কিসে করে তুলছে, এই সিভিয়ার, এখানে দেওয়া আছে দেখেন, সিভিয়ার ট্রাফিক কনজেশন, ভীষণ মানুষের বা অনেক মানুষের জনাকীর্ণতা, উইচ মেক্স আ স্পিডি ইভাকুয়েশন ইম্পসিবল, দ্রুত এই জায়গাটা খালি করাটা অসম্ভব করে তুলছে। তা এই হচ্ছে মূলত আমাদের সেন্টেন্স। আর এটাকে যদি আপনারা লিখতেন, কিংবা বাংলাদেশি পত্রিকাগুলো যখন লিখে সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে তারা এইভাবে লেখে যে এইভাবে লেখে which is home to 10 million people suffers from severe traffic congestion that, অথবা এখানে that which what যে কোনো একটা ইউজ করতে পারে, আমি that দিলাম, that makes কি দিত এখানে, that makes a speedy evacuation impossible। দেখেন আমি এই বাক্যটা লিখছি, কোথাও কিন্তু নিচের দিক দিয়ে কোনো দাগ ওঠে নাই,
আন্ডারলাইন করে কোনো দাগ ওঠে নাই, তার মানে আমার এই বাক্যটা লেখাটা কি সঠিক আছে। হ্যাঁ, তাই এটা হচ্ছে বাক্য, এটা হচ্ছে আপনার ইংলিশ, এটা হচ্ছে আপনার নর্মাল ইংলিশ, আর এটা কি আপনার অ্যাডভান্স ইংলিশ। এখন এটাকে আমি কেন অ্যাডভান্স ইংলিশ বললাম ভাই, এটা হচ্ছে আপনার আল জাজিরার হেডলাইন। তো সারা পৃথিবীতে যদি আপনার টপ 5 নিউজ পেপারকে ওয়ার্ল্ড ক্লাস নিউজ পেপার ধরেন, তার মধ্যে আল জাজিরা পড়ে। আল জাজিরা, বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স অ্যান্ড দ্য নিউ ইয়র্ক টাইমস, এই 5টা টপ ক্লাস নিউজ পেপারের ভিতরে একটা পড়ে কি আল জাজিরা। তো সেই আল জাজিরাতে যেইভাবে লিখছে এটা স্ট্যান্ডার্ড নাকি আমরা যেভাবে লিখি এটা স্ট্যান্ডার্ড, এই বাক্যে কিন্তু কোনো ভুল নাই, এই বাক্যে কিন্তু কোনো ভুল নাই। কিন্তু এটা আমাদের বাংলাদেশি স্ট্যান্ডার্ড হতে পারে, বা আমরা যেই লেভেল স্টুডেন্ট আমাদের স্ট্যান্ডার্ড হতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড কি এই যে উপরে এটা। তো এখন কি বুঝছেন আপনাদের কেন আমি ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো ধরে ধরে পড়াচ্ছি? কারণ আপনাদের লেখার মানটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়, যাতে করে আপনার 9 গ্রেডের যে কোনো জবের প্রিপারেশন এগুলো খুব ভালো করতে পারেন, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংটা যেন হাইলি স্ট্যান্ডার্ড থাকে, অথবা যদি অদূর ভবিষ্যতে কোনোদিন আইএলটিএস পরীক্ষায় বসেন সেখানেও যাতে আপনি খুব ভালোভাবে ইংলিশ লিখতে পারেন এবং তাদের ইংলিশগুলো যাতে ভালো আপনি বুঝতে পারেন। ঠিক আছে, এই বাক্য এখানে খুব ছোটো একটা বাক্য, বাট এই বাক্যটাকে চাইলে আরও অনেক বড় করা যেত। আপনার পরিশেষে দেখতেন কি এই সাফাস একটাই মাত্র ভার্ব খুঁজে পাচ্ছেন, আর বাকি কোথাও ভার্ব খুঁজে পাচ্ছেন না, মানে বাকি যে ভার্বগুলো আছে সবগুলো নন ফাইনাইট হয়ে যাচ্ছে। এই যে বি ভার্ব থাকলে তো উঠেই যাবে, কোনো সিমটমই থাকবে না যে ভার্ব ছিল কি ছিল না। আর যদি আমাদের হচ্ছে অ্যাকশন ভার্ব থাকে সেখানে হয়তো V3 আকারে থাকবে, না হয়তো ইনফিনিটিভ আকারে থাকবে, না হয় পার্টিসিপল আকারে থাকবে, এইভাবে কোনো না কোনোভাবে থেকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার হাইলি স্ট্যান্ডার্ড সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনি যতগুলো সেন্টেন্স চাইলে আপনি অ্যানালাইসিস করতে পারেন। যেমন দেখেন, অন মানডে ইসরায়েল ordered Iranians to evacuate from the northern part of the capital Tehran, days later launching its deadly strikes across Iran. এখানে আমি একটা জিনিস জাস্ট দেখাবো, আর কিছু না, যে ordered এটা হচ্ছে মূলত আমার এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো এটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, এটা যদি কোয়েশ্চেন্স করি ordered মানে নির্দেশ দেয়, when to ordered, when দিয়ে যদি কোয়েশ্চেন্স করি, এই যে উপরে ওয়েন দিয়ে কোয়েশ্চেন্স করে কোনো আনসার আমরা পাই নাই, ওয়ার এবং ওয়েন দিয়ে কোয়েশ্চেন্স করে কোনো আনসার পাইনি। জাস্ট এখানে যদি আমরা ওয়েন দিয়ে কোয়েশ্চেন্স করি, ওয়েন টু অর্ডার কখন নির্দেশনা দেয়, ওয়েন টু অর্ডার কখন নির্দেশনা দেয়, এটার উত্তরে কি আসবে অন মানডেই, যে সোমবারে নির্দেশনা দেয়। বুঝছেন? তো এটা কিন্তু আমাদের সেই 7 ম্যাজিক টুলসের একটা ইউজেস। তো এইভাবে যদি আপনি যে কোনো বাক্য এখন 7 ম্যাজিক টুলস দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, অর্থ করতে পারবেন, ট্রান্সলেশন করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। এখন এটা আমি পড়াচ্ছি, আপনাদের হয়তো 500 টাকা ক্লাস আমি নিজেই নিব। ঠিক আছে, 500 টাকা ক্লাস নেওয়ার পরে একটা সময় আমি যে কাজটা করব, আপনাদেরকে হচ্ছে পড়তে দিব। আপনারা যখন নিজেরা আমার মতো করে পড়তে পারবেন, তখন বলা যায় মাশাআল্লাহ যে আপনারা পারেন। ঠিক আছে, তো এখানে আপনারা যদি চান আমি পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে যেই মানে ভোকাবুলা আছে, ভোকাবুলা শিখে নেবেন। সাইকোলজিক্যাল যদি পুরো প্যাসেজটা যদি পড়েন, মানে পুরো আর্টিকেলটা যদি পড়েন, তাহলে এগুলো আপনার দরকার পড়বে এবং এখান থেকে নতুন ভোকাবুলা আপনি শিখতে পারবেন। জয়ন্ত আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া আমরা ভোকাব শিখবো কীভাবে? জয়ন্ত, দিস ইজ হাউ ইউ উইল লার্ন ভোকাব অ্যাট UNSS আ ল্যাঙ্গুয়েজ স্কুল। কারেন্ট সার্কামস্ট্যান্সেসের সাথে ম্যাচ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি হাইলি অ্যাডভান্সড ভোকাবুলা শিখবেন এবং এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। কেন আপনার পত্রিকা পড়ে ভোকাবুলা শিখবেন, এটার ব্যাখ্যা আমি অন্য দিন দিব। যে এইভাবে পড়ে যদি ভোকাব শিখেন আপনার পত্রিকা পড়ে, এই ভোকাবটা আপনি চাইলেও কোনোদিন ভুলবেন না বা ভুলতে পারবেন না, কারণ স্মৃতিতে রয়ে যাবে আপনার কী ঘটনা ছিল, কোন ঘটনার সাথে এটা রিলেটেড ছিল, অনেক কলেকশন সেন্টেন্সগুলো আপনার মাথায় চলে আসবে এবং এগুলো কখনো ভুলবেন না। তাই আমি মনে করি দিস ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস, দিস ইজ দ্য অনলি বেস্ট ওয়ে টু মেমোরাইজ অ্যান্ড স্টোর ভোকাবস ইন আওয়ার হেড। ঠিক আছে, তো এখানে আমি একবার জাস্ট পড়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজনে পড়লে আমি পিডিএফটা দিয়ে দিব। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, তারপর অ্যাফ্লুয়েন্ট ডিস্ট্রিক্ট মানে সম্পদশালী এলাকা, তারপর এখানে কি আর্জেন্ট ওয়ার্নিং জরুরি সতর্কবার্তা, তারপরে ব্যারেজ অফ অ্যাট্যাক্স একটানা আক্রমণের ধারা বা একটানা আক্রমণ এটা বোঝাবে, ট্রাফিক কনজেশন মানে যানজট, আচ্ছা তারপরে স্ট্যান্ড স্টিল ট্রাফিক থেমে থাকা যানবাহন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মাউন্টেনাস টেরিয়ান পার্বত্য ভূমি, এটা আছে আমাদের হচ্ছে লিমিটেড এসকেপ রুটস সীমিত প্রস্থান পথ, তারপরে বোম শেল্টার্স বোমা আশ্রয় কেন্দ্র, তারপর হচ্ছে মিলিটারি টার্গেটস সামরিক লক্ষ্যবস্তু, এখানে আছে আমাদের আনথিঙ্কেবল সিচুয়েশন, হ্যাঁ অকল্পনীয় পরিস্থিতি,
তারপর এখানে আছে আমাদের সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস মানে বেসামরিক হতাহত, তা ইভাকুয়েশন অর্ডার্স সরিয়ে নেওয়ার নির্দেশ, তারপর হচ্ছে ফরেন অ্যাম্বাসিস বিদেশি দূতাবাস, সভরেন স্টেট সার্বভৌমত্ব স্টেট, তারপর হচ্ছে প্যানিক ড্রিভেন এক্সোডাস মানে আতঙ্কপ্রসূত গণপ্রস্থান। তাই গণপ্রস্থান ইংলিশ কি? এক্সোডাস। এই খুবই অ্যাডভান্স ভোকাব এগুলো কিন্তু। তা ওয়ার ডকট্রিন যুদ্ধনীতি কি, তারপরে স্ট্রাইকিং রেজেম্বলেন্স স্পষ্টত সাদৃশ্য মানে পুরোপুরি মিল আছে। কি চমৎকার ইংলিশ দেখেন, স্ট্রাইকিং রেজেম্বলেন্স। তারপরে ডিসপ্লেসড পপুলেশন স্থানচ্যুত জনগণ, তারপরে ইনস্টিল ফিয়া মানে আতঙ্ক সৃষ্টি করা, ইনস্টিল ফিয়া মানে আতঙ্ক সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এখানে ভোকাবগুলো আছে। আপনারা যখন এই আর্টিকেলটা বাসায় বসে পুরোপুরি পড়বেন, তখন পড়ার সময় যখন যেটা দেখবেন পারতেছেন না, প্রথমে আমাদের ভোকাবগুলো চেক করবেন, তো সেখানে আপনি অর্থটা পেয়ে যান ভালো। আর যদি না পান তাহলে আপনি ডিকশনারিতে সার্চ করে নেবেন। তবে মোটামুটি যারা পাবলিক ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট, এই যে দেখেন এখানে একটা ভোকাব আছে, এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মানে কি মনস্তাত্ত্বিক যুদ্ধ, এগুলো ইনস্ট্যান্ট এখানে দেওয়া আছে, তাই না? তো আমি বলা যায় হচ্ছে 20টা ভোকাব দিচ্ছি এখান থেকে, তো 20টা ভোকাব কম না। হ্যাঁ, তো আপনারা যদি পড়েন তাহলে দেখা যায় কি এই 20টা ভোকাবে আপনার কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে বাঁচবে এবং আপনি এগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।